আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখানে আসছো, আশা করি আল্লাহর রহমতে সুস্থ আছো, সুন্দর আছো। কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বগুড়ার অনলাইন ক্লাসের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগত জানানো হচ্ছে। তোমাদের আজকে ব্যাকরণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে কথাগুলো বলছি, এই কথাগুলো মূলত একটা শব্দের সাথে আরেকটা শব্দ যুক্ত হয়ে সুন্দর একটা কথা তৈরি করছে। আচ্ছা, তোমরা বলতে পারো এই শব্দগুলোকে একটা ভাষা প্রত্যেকটি শব্দগুলোকে অর্থসহ জানার জন্য যে গ্রন্থে সাজানো থাকে সেই গ্রন্থটার নাম কি? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছ, সেই গ্রন্থটার নাম হচ্ছে অভিধান। তাহলে আজকের পাঠের শিরোনাম হচ্ছে অভিধান, অর্থাৎ শব্দ সংগ্রহ গ্রন্থকে বলা হয় মূলত অভিধান। যে গ্রন্থের মাঝে শব্দগুলো সুন্দরভাবে সাজানো থাকে মূলত সেটি হচ্ছে অভিধান। এটার আর একটা কথা হচ্ছে শব্দ সংগ্রহ জাতীয় গ্রন্থ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোনো ভাষায় কোনো মানুষ যা কিছু ব্যক্ত করে, সেই ব্যক্ত করা ভাষাগুলোকে মূলত শব্দ বাই শব্দ সুন্দরভাবে সাজানো থাকে এই অভিধানগুলোতে। অর্থাৎ কোন শব্দ কি অর্থ, কোন শব্দের কিভাবে উৎপত্তি হয়েছে, কোন শব্দ কিভাবে চলে আসছে, কি অর্থে ব্যবহার হচ্ছে, এগুলোই মূলত এই অভিধানে আলোচিত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই অভিধান বিষয়ে জানার পরে আজকে আমরা জানব বাংলা অভিধান। তাহলে প্রথম আজকের শিখন ফল তাহলে বাংলা অভিধান সম্পর্কে আমরা জ্ঞান লাভ করবো। যেহেতু আমরা বাংলা ভাষাভাষী, অতএব আমাদের পৃথিবীর প্রত্যেকটা ভাষারই অভিধান আছে। আমাদের জানার বিষয়বস্তু হচ্ছে বাংলা অভিধান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের টেক্সট বইয়ে দেখবা, সেখানে লেখা আছে এই বাংলা অভিধান, এটার একটা ইতিহাস আছে। বাংলা ভাষায় সর্বপ্রথম অভিধান রচনার জন্য যিনি চেষ্টা করেন তিনি একজন খ্রিস্টান ছিলেন। ইংরেজ আমলে খ্রিস্টান মিশনারি যারা খ্রিস্ট ধর্ম প্রচার করতেন, তিনি চিন্তা করলেন খ্রিস্ট ধর্ম প্রচার করবেন এই ভারতীয় উপমহাদেশে, আগে এই দেশের ভাষাগুলো তাদের জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। এই জন্য তিনি সর্বপ্রথম একটা অভিধান রচনা করেন। এই মিশনারি খ্রিস্টান ব্যক্তির নাম ছিলেন মনুয়েল দা আসসুম্পসাও। মনুয়েল দা আসসুম্পসাও, তোমাদের টেক্সট বইয়ে উল্লেখ আছে। তিনি সর্বপ্রথম বাংলা তার রচিত একটা শব্দকোষ তৈরি করেন, যেটি পর্তুগাল একটা দেশ, এই পর্তুগালের রাজধানীর নাম হচ্ছে লিসবো। এই লিসবো থেকে এটি প্রকাশিত হয়। ঠিক আছে, এই লিসবো থেকে গ্রন্থটি প্রকাশিত হয়, পর্তুগালের রাজধানী থেকে। গ্রন্থটির নাম ভোকাবুলারিও ইন ইডিওমা বেঙ্গলা এ পর্তুগিজ। ভোকাবুলারিও ইন ইডিওমা বেঙ্গলা ই পর্তুগিজ, তোমাদের টেক্সট বইয়ে লেখা আছে। তোমরা সুন্দর করে এই নামটি স্পেলিং সহ লিখে ফেলবে এবং মুখস্থ করে ফেলবে। গ্রন্থটি 1743 সালে এটি পর্তুগালের রাজধানী থেকে প্রথম প্রকাশিত হয়। আর সেই পর্তুগালের রাজধানীর নাম হচ্ছে লিসবো।
কিন্তু 1817 খ্রিস্টাব্দে প্রকাশিত রামচন্দ্র বিদ্যাবাগীশ 1817 সালে, যেটি আগে প্রকাশিত হয়েছিল 1743 সালে, আর 1817 সালে প্রকাশিত রামচন্দ্র বিদ্যাবাগীশ প্রণীত তিনি আর একটা গ্রন্থ লেখেন, বঙ্গভাষাভিধান। বঙ্গভাষাভিধান এই রামচন্দ্র বিদ্যাবাগীশ ইনি যে ব্যাকরণটা রচনা করেন সেটির নাম হচ্ছে বঙ্গভাষাভিধান। এটিকেই মূলত প্রথম বাংলা অভিধান বলে চিহ্নিত করা হয়ে থাকে, যদিও তার পূর্বে খ্রিস্টান মিশনারি মনুয়েল দাস সুম্পাসাও একটা বাংলা ব্যাকরণ, বাংলা শব্দকোষ রচনা করেন। সেটি ভোকাবুলারিও ইডিওমা বেঙ্গলা ই পর্তুগিজ। কিন্তু মূলত বাংলা প্রথম অভিধান হিসেবে আখ্যায়িত করা হয় রামচন্দ্র বিদ্যাবাগীশ প্রণীত বঙ্গভাষাভিধানকে। এটি 1817 সালে প্রকাশিত হয়। বাংলাদেশে অভিধান প্রণয়নে বর্তমানে যারা কাজ করছেন বা বাংলা ভাষাভাষীদের মধ্যে বাংলাদেশ হওয়ার পরে যারা কাজ করছেন, এদের মধ্যে সবচেয়ে বেশি অবদান যার রয়েছে সেটি হচ্ছে মূলত বাংলা একাডেমি। বাংলা একাডেমি থেকেই মূলত অনেকগুলো অভিধান প্রণীত হয়েছে। একটা বাংলা অভিধান, একটা উচ্চারণ অভিধান, বিজ্ঞান অভিধান, ঐতিহাসিক অভিধান, বাংলা ইংরেজি দ্বিভাষিক অভিধান, অর্থাৎ বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা, এরকম। তাহলে আমরা এখানে অনেকগুলো অভিধানের কথা বললাম, সেগুলো সবগুলোই প্রকাশিত করেছেন বা প্রকাশনা কাজে অবদান রেখেছেন সেটি হচ্ছে বাংলাদেশের বাংলা একাডেমি। একটা বাংলা বানান অভিধান, উচ্চারণ অভিধান, যেখানে উচ্চারণ জড়তা সঠিক করা হয়েছে, বানান অভিধান, প্রত্যেকটা শব্দ বিশুদ্ধভাবে লেখা আছে সঠিক বানানে, বিজ্ঞান অভিধান, বিজ্ঞান বিষয়ক বিভিন্ন তাত্ত্বিক বিষয়গুলোর কিভাবে হয়েছে, কিভাবে আসছে, এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে, ঐতিহাসিক অভিধান, বিভিন্ন শব্দের সাথে এক একটা ইতিহাস জড়িত আছে সেগুলো, এবং বাংলা ইংরেজি দ্বিভাষিক অভিধান, অর্থাৎ বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা বা বাংলার প্রতিশব্দগুলো যেখানে আলাদা ভাষায় ইংরেজিতে ট্রান্সলেট করা আছে। এই বেশ কয়েকটি অভিধান বাংলা একাডেমি প্রকাশিত করেছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আজকের প্রথম বিষয় থেকে যেটি জানলাম, বাংলা অভিধান সম্পর্কে আমরা জ্ঞান লাভ করেছি। এরপরে অভিধানের শব্দের বা বর্ণানুক্রম, শব্দ সাজানো বিষয়গুলো আমরা জানব। তাহলে এরপরে অভিধানে শব্দ সাজানোর বর্ণনা ক্রম সম্পর্কেও আমরা জানতে পারব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জেনে ফেলবে, যেমন আমরা কাপড় পোশাক পরিচ্ছেদ সুন্দরভাবে ব্যবহার করে থাকি, এটার একটা নিয়ম আছে। অনুরূপভাবে আমাদের অভিধান শব্দ সাজানোরও সুন্দর একটা সুশৃঙ্খল নিয়ম আছে। এই নিয়মকে বলা হয় মূলত ভক্তি, অর্থাৎ একটা শব্দের পরে আর একটা শব্দ বা একটা বর্ণের পরে আর একটা বর্ণ, কর পরে খ অথবা কর পরে খ পরে আসবে। কর পরে যদি যুক্ত বর্ণ থাকে তাহলে যুক্ত খ আসবে, কারণ এর মধ্যে ক যোগ মূর্ধন্য স, তারপরে কি আসে খ আসে। এই কারণে কর পরে যুক্ত খ আর কর পরে খ, দুটার মধ্যে কোনটা আগে আসছে তোমরা বলবা কর পরে যুক্ত খ আগে আসবে, কারণ কি ক যোগ ক, তাহলে প্রথম বর্ণ আগে থেকে, পরের বর্ণ পরে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে ব্যাকরণে লেখা থাকে, অর্থাৎ
শব্দকোষে বা অভিধানে শব্দগুলো সাজানো থাকে। কক্ষ, কক্ষ, তাহলে কোন শব্দটাকে আমরা আগে খুঁজবো? দেখবো কক্ষকে আগে খুঁজবো। কেন? ক যোগ ক যোগ মূর্ধন্য স সমান কক্ষ। তাহলে এই যে ক যোগ মূর্ধন্য স দুটো যোগ হয়ে কি হয়েছে? যুক্ত খ। তাহলে তারপরে কর পরে কি বর্ণ যায়? খ। তাহলে এই পরে যে আমরা খুঁজবো, পরের পৃষ্ঠে যে খুঁজবো খ, কখন। ঠিক আছে, এইভাবে শব্দগুলো ব্যাকরণে মূলত সাজানো থাকবে। তাহলে এই বর্ণনাক্রম, শব্দকে অভিধানে সুন্দরভাবে সাজানোর যে বর্ণনাক্রম আছে, ধারাবাহিকতা আছে, কোনটার পরে কোন বর্ণ ব্যবহৃত হয়, এই ব্যবহার হওয়ার নিয়মকে বলা হয় মূলত, এই ব্যবহার হওয়ার কে বলা হয় মূলত ভক্তি। তাহলে অভিধানে শব্দ সাজানোর সুন্দর নিয়মকে কি বলা হয়েছে? ভক্তি। তোমাদের টেক্সট বইয়ে উল্লেখ আছে এই ভক্তি। মূলত আমাদের স্বরবর্ণ 11টা, আর ব্যঞ্জন বর্ণ কয়টা? 39টা। স্বরবর্ণ 11 আর ব্যঞ্জন বর্ণ কয়টা? 39টা। এই প্রথমে আমরা তাহলে কি সাজাবো? স্বরবর্ণ না ব্যঞ্জন বর্ণ? আমরা অবশ্যই স্বরবর্ণ সাজাবো। সেই স্বরবর্ণ সাজানোর পরে তারপরে আমরা কি দিব? ব্যঞ্জন বর্ণ সাজাবো। তবে হ্যাঁ, স্বরবর্ণ সাজানোর পরে আমরা 3টি পরাশ্রয়ী বর্ণকে সাজাবো। একটা অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। এই 3টে পরাশ্রয়ী বর্ণ মূলত স্বরবর্ণের পরে সাজানো হবে। তোমরা দেখবা টেক্সট বইয়ে তোমাদের উল্লেখ আছে। দেখো, স্বর অ, স্বর আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, এ, ওই, ও, ও, হ্রস্ব দীর্ঘ, এই যে বিষয়গুলো আছে। এরপরে যে দেখবা লাস্ট অভিধানে এই ক্রম ঠিক এভাবে সাজানো অনুসরণ করা হয়নি, সামান্য কিছু বৈচিত্র্য এক্ষেত্রে রয়েছে। বাংলা অভিধানে গৃহীত বর্ণনাক্রম নিম্নরূপ। দেখো, স্বর অ, স্বর আ, হ্রস্ব ই, দীর্ঘ এ, হ্রস্ব দীর্ঘ রি, এ, ওই, ও, ও। এরপরে কয়টা বর্ণ বললাম? অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, যে 3টা আগে আমি বলে দিচ্ছি, তাই না? তাহলে এই বর্ণগুলো মূলত, তাহলে আমাদের কয়টা বর্ণ হলো? 11 আর 3 14টি বর্ণ। এই 14টি বর্ণ মূলত ধারাবাহিকভাবে এভাবে সাজানো থাকবে। তারপরে আমরা খুঁজবো কি? ক, খ, গ, ঘ, ও, এগুলো খুঁজবো। আর কর পরে খ খুঁজবো না। কর পরে প্রথম কি খুঁজবো? কর পরে আমরা খুঁজবো ক, তারপরে কি খুঁজবো? যুক্ত খ, লেখা আছে তোমাদের বইয়ে, দেখো। তারপরে কি খুঁজবো? খ, তারপরে কি খুঁজবো? গ, এভাবে লেখা আছে। তারপরে ঘ, তারপরে ও, এভাবে আমরা লিখবো। কিন্তু আবার যে দেখবা ড, ট, ঠ, ড, এখানে দেখবা ট, ঠ, ড, ডর পরে কি খুঁজবো? ড বিন্দু র। আবার অনুরূপভাবে লেখা আছে কি? ঢ, ধর পরে কি খুঁজবো? ধর বিন্দু র। ঠিক আছে, আগে খুঁজবো ড, তারপরে ডয় বিন্দু র, ঢ, ঢয় বিন্দু র। এইভাবে আমরা খুঁজলেই মোটামুটি এই শব্দগুলো পেয়ে যাব। এরপরে যুক্তক্ষর। যুক্তক্ষর বলতে কি বোঝায়? যেমন ক, ক, কয়ট, কয়ত, অর্থাৎ আমরা দেখো কয়ক কেন বললাম? কর পরে মূলত ক, কর পরে মূলত কি? ক। কর নিচে ক। এরপরে আমরা কি খুঁজবো? ক, ট নাকি কয়ত? কয়ত, কোনটা খুঁজবো বলো তো? আমরা ট কে খুঁজবো। কেন খুঁজবো? দেখো, ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, এই যে ট, তাহলে ট আগের বর্ণ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন, তারপরে কি? ত। তাহলে ত যেহেতু পরে আছে, তাহলে অভিধানে কি থাকা সাজানো থাকবে? কর সাথে ট, তারপর কর সাথে ত। যেহেতু ত বর্ণটা পরে আছে, এই জন্য এটা পরে সাজানো
থাকবে। অনুরূপভাবে দেখো তারপরে থাকবে যুক্ত খ, কারণ কি এটা তারপরে গেল কেন, কয়েক কয়ট কয়ত, তারপরে যুক্ত খ কেন কেন দেখো ক যোগ মূর্ধন্য স। দেখো তো মূর্ধন্য স কি তর আগে আছে না, তার অনেক পরে আছে মূর্ধন্য স, এই কারণে যুক্ত খ তারপরে চলে গেছে। এভাবে ক জ ফলা অন্তস্থ জ, এভাবে ধারাবাহিকভাবে সাজানো রয়েছে। মূলত তোমরা এই বর্ণনা ক্রম অর্থাৎ যুক্তাক্ষরের বর্ণনা ক্রমটাও কোন বর্ণের পরে কোন বর্ণ কিভাবে যুক্ত হয়েছে, যেটি আগের বর্ণ সেটি অবশ্যই আগে হবে যুক্ত বর্ণের ক্ষেত্রেও, আর যেটি পরের বর্ণ সেটি পরে চিহ্নিত করতে হবে। এরপরে দেখো কার বা কার চিহ্ন, এখানে কয়টা কার চিহ্ন দেওয়া আছে, প্রথমে আকার, তারপর হ্রস্বইকার, তারপর দীর্ঘইকার, তারপর হ্রস্বকার, তারপর দীর্ঘকার, এটারও ধারাবাহিকতা আছে। তারপরে ঋকার, তারপর একার, তারপর ঐকার, একারের উপরে কি ঐকার, একারকে কি করে হয় তারপরে ঐকার, তারপর ওকার, তারপরে ঔকার, এই কারগুলো থাকবে। হ্রস্বকার, দীর্ঘকার, ঋকার মানে নিচের তিনটা ধারাবাহিকভাবে, আবার আকার, হ্রস্বইকার, দীর্ঘইকার, হ্রস্বকার, দীর্ঘকার, ঋকার, একার, ঐকার, ওকার, ঔকার, এগুলোও থাকবে। আর ফলা গুলোও এইভাবে ধারাবাহিকভাবে থাকবে। এরপরে দেখো অভিধানে ব্যবহৃত বর্ণনাক্রমিক শব্দ। বর্ণনাক্রমিক শব্দগুলো কি জানবা তোমরা, দেখো স্বর অর পরে কি থাকবে, বর্ণনাক্রমিক শব্দ কি হবে, স্বর আ। তাহলে এই যে বর্ণনাক্রমিক শব্দগুলো জানবে, অভিধানে ব্যবহৃত বর্ণনাক্রমিক শব্দগুলো জানতে পারবে। বর্ণগুলো জানবে। সেটি কি স্বরে অ, তারপরে কি আছে স্বরা, তারপরে কি আছে থাকবে স্বর হ্রস্ব, তারপরে কি থাকবে বলো, স্বর অ দিয়ে কি যেমন শব্দ আছে অনাথ, অনাথ মানে কি যার বাবা মা নাই, এতিম, এদেরকে কি বলা হয় অনাথ। অবনী, অবনী, তাহলে অবনী দেখো কোন অবনী আগে থাকবে, অবনী, অবনী, তাহলে এটা কেন পড়ে গেল, আমি আগে কি বলছি হ্রস্বইকারের পরে কি থাকে দীর্ঘইকার, এই কারণে আগে থাকবে অবনী, তারপরে থাকবে কি অবনী। অনুরূপ ভাবে থাকবে আরো যে শব্দগুলো আছে, স্বর আদেও থাকবে, হ্রস্ব দিয়েও যেতে দিয়ে থাক, সেই ধারাবাহিকতা হ্রস্বকারের পরের শব্দ যে খুঁজবা দীর্ঘকার, তারপরে যে খুঁজবা ঋকার, হ্রস্বইকারের পরে খুঁজবে কি দীর্ঘইকার, একারের পরে খুঁজবে কি ঐকার, আর ওকারের পরে খুঁজবে কি ঔকার। এইভাবে আমরা যদি ধারাবাহিকভাবে খুঁজে ফিরি ইনশাল্লাহ, তাহলে অভিধানে আমরা শব্দগুলো বের করতে খুব দ্রুত বের করতে পারবো, কোনো অসুবিধা হবে না। তাহলে আমরা এই পাঠটা থেকে যে বিষয়গুলো জানতে পারলাম সেটি কি বাংলা অভিধান সম্পর্কে জ্ঞান লাভ করব, এই বিষয়টা জানছি। এরপরে বঙ্গভাষা বিধান, এটি প্রথম বাংলার অভিধানের নাম, ঠিক আছে। এরপর অভিধানের শব্দ সাজানোর বর্ণনা ক্রম সম্পর্কেও জানতে পারবো। এরপরে অভিধান ব্যবহৃত বর্ণনাক্রমিক বর্ণগুলো, সেই কোন বর্ণের পরে কোন বর্ণ সেটি সম্পর্কেও আমরা জ্ঞান লাভ করতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এরপরে তোমাদের টেক্সট বই বের করবা, পৃষ্ঠা নাম্বার 66। এখানে কিছু তোমাদের প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো আশা করি তোমরা বাসায় সুন্দরভাবে সেরে ফেলবা। তোমাদের বাড়ির কাজ দেওয়া থাকলো পৃষ্ঠা নাম্বার 66 অনুশীলনী যে বইটা আছে। আশা করি তোমরা আজকের লেকচার শোনার পরে ইনশাআল্লাহ এই অনুশীলনীতে 1 থেকে 10টা প্রশ্ন আছে। পৃষ্ঠা 66 67।
1 থেকে 10। এই 10টা প্রশ্ন তোমরা বাসা থেকে সুন্দরভাবে কমপ্লিট করবা। আশা করি আজকে আমার লেকচার শোনার পরে এই 10টা প্রশ্নের অ্যান্সার বের করতে তোমাদের আর কোনো কষ্ট হবে না। তারপরেও আমি দু একটা বিষয় বলার চেষ্টা করছি। দেখো, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। শব্দের সংগ্রহ জাতীয় গ্রন্থকে কি বলবো? শব্দকোষ না। শব্দার্থকোষ তাও বলা যাচ্ছে না। শব্দমালা না। তোমাদের টেক্সট বইয়ে আমি কি পড়াইছিলাম সেই বিষয়টি নিশ্চয় তোমরা জেনে গেছো, সেটির নাম হচ্ছে অভিধান। এরপরে দেখো, বাংলা ভাষার অভিধান রচনার প্রথম চেষ্টা করেন কে? প্রথম চেষ্টা করা আর প্রথম রচনা করা দুটার মধ্যে পার্থক্য আছে। প্রথম চেষ্টা করছেন মনোয়েল দা আসুম্পস সাউ, আর প্রথম অভিধান রচনা করছেন তিনি কে? তিনি রামচন্দ্র বিদ্যাবাগীশ। বাংলা পর্তুগিজ ভাষার শব্দকোষ গ্রন্থের রচয়িতাকে পর্তুগিজ ভাষায় ওটা করছে, তার নাম কি? রাজা রামমোহন রায় না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না। আমরা বাংলা পর্তুগিজ ভাষার শব্দকোষ কখন প্রকাশিত হয়? 1743 সালে এটি রচিত হয়। তোমরা এই বিষয়গুলো জানতে পারবা। পর্তুগালের রাজধানীর নাম কি? তোমরা সেটিও জানতে পারবা। অভিধানের শব্দ সাজানো কি বলা হয়? গ্রহণ, অনুপ্রবেশ, প্রবেশ না ভক্তি। এই বিষয়গুলো তোমরা অলরেডি 10টা প্রশ্নের অ্যান্সারই আজকের লেকচার শেষে তোমরা সুন্দরভাবে জানতে পারবা এবং আশা করি সেগুলো বাসায় করে ফেলবে। সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, আর আমাদের অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত থাকো এবং বাসায় ঠিকমতো পড়ালেখা করো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।